নমস্কার, খেলবাজে বা খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী। আমি আড্ডায় বসেছি দেবাশিস দত্ত, একজন বর্ষিয়ান। এই শব্দটা বলবো না, যদিও বয়স 60 পার হয়ে গেছে, কিন্তু বর্ষিয়ান নয়। বর্ষিয়ান তাদের বলি যাদের বয়স তাদেরকে স্থবির করে দেয়, কিন্তু এই দেবাশিস দত্ত, প্রাণচঞ্চল দেবাশিস দত্ত, যার বয়সের কোনো রকমের ঠিকানা বা হিসেব এখন আমরা আলোচনা করব না, এই কারণে এখনো প্রাণবন্ত চঞ্চল এই সাংবাদিক দেবাশিস দত্ত, যার প্রায় 4.5 দশক পার হয়ে 5 দশক ছুঁই এরকম সাংবাদিক জীবনে ক্রিকেটের এত অজস্র খবর করেছে। আমি বলবো ক্রিকেটের ও খুব ঘনিষ্ঠ, সবারই ঘনিষ্ঠ। কপিল দেব, গাভাস্কার, সচিন, হেন ক্রিকেটার বাকি না, আরো অনেকের নাম, বেন সার্কাস থেকে অমরনাথ, মহেন্দ্র অমরনাথ, এরকম প্রথম ক্রিকেট ট্যুর করতে যাওয়ার একটা গল্প, এবং তার মধ্যে স্টোরি, মানে যেটা আমরা বলি খবর করা। আমাকে পাঠানো হয়েছিল দলিত ট্রফি কভার করার জন্য বোম্বেতে। তখন অম্বর রায়, সম্মেলন ব্যানার্জি, বরুণ বর্মন, এদের সঙ্গে তো কলকাতার আলাপ। বোম্বে গেছি, আমার থাকার জায়গা থেকে আরম্ভ করে সব কিছু অম্বরদা আর সম্মেলন ব্যানার্জি অর্গানাইজ করেছিল। রাত্রিবেলায় দিল্লি দরবারে খেতে নিয়ে যাওয়া, সব চলছে। এবারে আমি যখন গিয়েছি তখন তো আমার একটা কিছু কাজ করতে হবে। তো গাভাস্কারের সঙ্গে আলাপটা আমি অন্য একটা এপিসোডে বলবো, হাউ আই মেট হিম। তো 78 সালেই ইডেন গার্ডেন্সে আলাপ হয়েছিল। এই কাহিনিটা যদি না বলি তাহলে আবার পরের কাহিনিটা আমি ঠিক বলতে পারবো না। শক্তির চায়ের দোকান এখন যেখানে, সেটা অনেক সামনে ছিল এবং গ্যালারির তলায় ছিল। তো তার পাশ দিয়ে গিয়ে এখন যেখানে ভিজিটার্স ড্রেসিং রুম, তার সামনে দাঁড়িয়ে গাভাস্কার প্র্যাকটিস করছিলেন। তো এই বলগুলো যে কটা ছিটকে কভার অঞ্চলে আসছিল, আমি ধরে ফেরত পাঠাচ্ছিলাম, ধরছি ফেরত পাঠাচ্ছি। তখন তো আমি হাওড়া অক্ষয় শিক্ষাতনের হয়ে সিএবির আন্ডার-13 ক্রিকেট খেলছি, তো ধরে ফেরত পাঠাবো। উনি এলেন, এসে আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম করে ঘাম মুচ্ছে, ডু ইউ প্লে ক্রিকেট? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমাকে ফর হোয়াট? বলে আপনি এরকম বলটা ছুঁড়ে ছুঁড়ে দিলেন। না না না, ঠিক আছে, আমি আপনাকে দেখছি। আমার তখন এত বড় চুল, হাতে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, এবং লিখেছে পাঞ্জাবি পরা, প্যান্টের উপরে, একেবারেই আনঅ্যাসুমিং চেহারা, বুঝলেন। কিন্তু পরের দিনও গেলাম, ওই একই রকম করলাম। গাভাস্কার প্রথম দিন এসে বলেছিলেন, লাইক টু হ্যাভ থামস আপ? আই সেড না। পরদিন আবার এলেন, এসে বললেন যে আমরা লেবু জল খাচ্ছি, আপনি খাবেন? না, হাউ ক্যান আই হেল্প ইউ? আচ্ছা নো, থ্যাংক ইউ ভেরি মাচ। বলে আমার কি মনে হলো, আমি গ্র্যান্ড হোটেলে গিয়েছিলাম। গ্র্যান্ড হোটেলের যে মাঝখানে যে এত বড় একটা আলো, সেটার তলায় দাঁড়িয়ে আছি। সন্ধে হবে তিনি গাভাস্কার বেরিয়ে যাচ্ছেন, আমাকে দেখে দাঁড়িয়ে পড়বে। ওয়ার ইউ দেয়ার অ্যাট দ্য গ্রাউন্ড? আই সেড ইয়েস, আই ওয়াজ দেয়ার। কাম টু মাই রুম? নো নো, আই এম নট কামিং। You need tickets? I said, no. I play for my school. School will give me a ticket. But what is the problem? I said, no, thank you very much. উনি চলে গেলেন। এই মাথাটা নিয়ে আমি 81 সালে যে কাগজ বেরোবে, তখন আমার কাগজ নেই, 78 সাল, কিছু জানি না। আমি বম্বে পৌঁছলাম। পৌঁছে আমি একটা কার্ড পাঠালাম ড্রেসিং রুমে। এর আগে উনি আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন, আদুর গা, কিন্তু একটা সাহস বলতে কি বোঝায়, গাভাস্কারের কাছে কেউ কার্ড পাঠায়, অন্তত খেলা চলাকালীন, আমি জানতাম না। আমি কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম, অর্জুন মালি নিয়ে গিয়ে দিয়েছিল, এবং উনি তখন এই বিজা মাঞ্জরেকার ড্রেসিং রুম ছিল, এইখানটায় দাঁড়িয়ে আমাকে দেখলেন। দেখে ওদের বোধহয় 2+2 করলেন, উনি আমাকে ভেতরে ডাকলেন। দেখি গন্ডাবা বিশ্বনাথ বসে রয়েছেন, ওইখানে বেং সরকার বসে রয়েছেন। বলে কামি, কারণ আমি ইতস্তত করছি, ড্রেসিং রুমে যাবো। বলো, ক্যান আই অফার ইউ থামস আপ? আচ্ছা, কেন? আচ্ছা, কামাল, আই হ্যাভ বিন রিকোয়েস্টিং ইউ সিন্স ক্যালকাটা, বাট ইউ আর নট টেকিং। আচ্ছা নো, তুমি কি থামস আপ খাও না? আমি ড্রিঙ্ক করি, কিন্তু নো, আমি খাবো।
এত বড় একটা লোক, তার সামনে থেকে বসে আমি থামস আপ খাবো, একটা জড়তা, হয়তো অসৌজন্যতা এটাকে বলবো, হয়তো আমার আরেকটু নমনীয় হয়ে একটা ছোট থামস আপ নেওয়া উচিত ছিল। এখন এসব মনে হয় আসলে মূলত জড়তা এবং সম্ভ্রম, ভয় পাওয়া, এটার জন্য আমি গুটিয়ে থাকছিলাম। তারপর আমাকে বললো, ইয়েস, হাউ হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম ইউ। আমি একটা ইন্টারভিউ চাই তোমার। ইন্টারভিউ? কোন কাগজ? আমি তোমার কাগজটা দিলাম যে আমি আজকালে জয়েন করেছি। ও কবে? আমি তো 25শে মার্চ আমাদের কাগজটা শুরু হয়েছে, আর তুমি চলে এসছো ধৈর্য করো করতে। ভেরি গুড, ভেরি গুড। তো কখন নেবে? আই এম শিওর দ্য ম্যাচ ইজ অন আফটার দ্য গেম। বলো ঠিক আছে। কোথায় থাকো তুমি? তখন আমি বললাম রুম নাম্বার 34। না, ঘাবড়ে গেছিল। রুম নাম্বার 34, সেটা তো বিসিসিআই রুম, তোমাকে ওই রুমটা কে দিল? আমি তখন বললাম যে শারদ কোটনিস প্রেস বক্সে বসে আছেন। ইয়েস কোটনিস সাহেব हम लोग बोल रहे हैं, ও আমাকে এই রুমটা দিয়ে দিয়েছে। বলে এটা বোর্ডের রুম, এখানে তুমি দিল কী করে? আমি বললাম এন্টায়ারলি হিজ বিজনেস, বাট আই এম স্টেইং দেয়ার। বলো ঠিক আছে, আমি ম্যাচের পর আমি চলে আসবো। বিশ্বাস করুন, সেদিনকে ম্যাচটা কোনো রকমে লিখে আমি ওপরে দাঁড়িয়ে আছি, নিচে দাঁড়িয়ে আছে ওর প্রিমিয়ার পদ্মিনী গাড়িটা। আমি এরকম করে অপেক্ষা করছি যে কখন বেরিয়ে আসবে। এলো, হাতে একটা, কাঁধে একটা ব্যাগ, সঙ্গে অংশুমান গায়কোয়াড়, তারও কাঁধে একটা ব্যাগ। লিফট চেপেছে, আমি লিফটটা খুলেছি 4 তলায়, ওকে নিয়েছি, নিয়ে আমার ঘরে গেছি, গিয়ে বসতে দিয়েছি। আমি বললাম যে তুমি কি খাবে বলো? বলো আমি কেন খাবো? তখন তুমি তো আমার কোনো খাবার নাওনি, তারপরে একটা পানীয়ও নাওনি। আমি বললাম দেখো, মিডিয়ার লোকদের সম্পর্কে বদনাম আছে যে ওরা খায় আর পালিয়ে যায়, আমি সেই গোত্রের লোক নই। তাকালো, বলে ওকে। তো আমি ফোনটা তুলে কথা বলতে চাইছি যে অর্ডার করবো। আর উনি বললেন যে আমি মারাঠিতে বলছি, তাহলে ও তাড়াতাড়ি দিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ मैं सुनील बोलता हूँ। आई नेवर फॉरगेट दिस, मैं सुनील बोलता हूँ। মানে আমি গাভাস্কার বলছি, জলদি জলদি হ্যাঁ খানা ভেজো। এলো, খাবার খেলো। আমি, আমাকে দেখে অংশুমান গায়কোয়াড় দাঁতে ব্যথা শুয়ে আছে আর খালি হাসছে ফিকফিক করে। তো আমি বুঝতে পারছি না কেন। পরে আমাকে অংশুমান বলেছে, গাভাস্কার বলেছে একটা ছেলের সঙ্গে নিয়ে যাচ্ছি, চল দেখা কর, তুই দেখবি চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তো হাসলো, তারপর কথা হলো, অস্ত্রটাকে জানালাম। বলে গাভাস্কার এসেছিল? না হ্যাঁ। কথা বলেছিল? না হ্যাঁ। তা লিখে ফেলো। না হ্যাঁ, সময় লাগবে, বেশ বড়। কত বড়? বললো 1002 হবে। 1002 কী করে লিখবো? আমি সেটা আপনি দেখুন, আমার হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত লিখলাম। লিখে তখন আমাদের টেলেক্স যেত 2216 MCPL ইন, এই নম্বরে আমি টেলেক্স করে দিলাম। পরদিন অফিসে গিয়ে অসদার টেবিলে ওটা পড়েছিল, সেটা উনি দেখলেন, কারেকশন করলেন, ছাপা হলো। আমার জীবনের প্রথম সুনীল গাভাস্কারের সাক্ষাৎকার। তারপরে হয়তো 1 লক্ষ নিয়েছি, কিন্তু এই সাক্ষাৎকার, আমি এই সাক্ষাৎকারে তো অনেক অনেক নিয়েছি। গাভাস্কার ওর প্রাণের মানুষ, যেমন অশ্বদাস গুপ্ত প্রাণের মানুষ, একটা গাভাস্কার ভাই। গাভাস্কার বাড়িতে একাধিকবার এসছে, টালিগঞ্জের মোড় এভিনিউ সেই বাড়িটা। আমি বলবো যে গাভাস্কার কপিলদের দুজনের সঙ্গে তুই মিশেছিস, দুজনকে তোর কেমন, মানে আমি তুলনা করতে বলছি না, দুজনের বিশেষত্ব কি? কঠিন প্রশ্ন, কারণ দুজন দু ঘরানার। গাভাস্কার না থাকলে কপিলদেব হতে পারতো না, এটা আমার কথা না, এটা স্বয়ং কপিলদেবের কথাবার্তা। এবং গাভাস্কার সম্পর্কে কপিলদেব বলেন যে ক্রিকেট খেলার ফাইনাল পয়েন্টটা আমি ওর কাছ থেকে শিখেছি। আবার এখন সৌরভ গাঙ্গুলিরা বলেন আমার যদি একটা কপিল থাকতো। গাভাস্কারের আক্ষেপ যে কপিলদেব কখনো নেটে মন দিয়ে ব্যাট করতেন না, তারপরেও কিন্তু 5000-এর বেশি রান। এবং গাভাস্কারের ধারণা যে আনাদার 2000 রানস কপিলদেব কুড হ্যাভ স্কোর্ড যদি ও মন দিয়ে নেটে ব্যাটিংটা করত। এই প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ওদের দুজনের কোনো মিল নেই। তুলনা ওই না, নিজেদের দুজনের মধ্যে তোর দেখা দুটো ক্যারেক্টারকে, একটা বড় ক্যারেক্টার তো ভারতীয় ক্রিকেট না, ভারতীয় খেলার জগতে
আন্তর্জাতিক খেলা জগতে এরকম দুটো ক্যারেক্টার নাম, তা থেকে এত কাছ থেকে দেখেছি, এত বন্ধুর মতন মিশেছিস, দুজনের মধ্যে কি কি তুই যেগুলো জানাতে ভালো লাগছে এরকম ভালো লাগে? নিজেদের কাজের প্রতি এরা 200% অনেস্ট, এবং মানুষ ডিল করার ক্ষেত্রে গাভাস্কার অনেক বেশি পেশাদার, শব্দটা বলবো না, খুব কম বন্ধু হচ্ছে গাভাস্কারের, কিন্তু যারা একবার বন্ধু হতে পেরেছে তারা কোনোদিনও গাভাস্কারকে ছেড়ে যায়নি। এখনো প্রতি বছরে একবার ছোটবেলার সেই বন্ধুদের, বড়বেলার বন্ধুদের, আম্পায়ারদের, প্রাক্তন ক্রিকেটারদের সবাইকে নিয়ে একটা ডিনার দেয় বোম্বেতে। সেখানে কখনো অমিতাভ বচ্চন, কখনো শাহরুখ খান, কখনো ওই মারাঠি ছবির এই হিরোটার নাম কি, দাড়ি, খুব রাফ টাফ, নানা পাটেকর, সচিন, এরা সব আসে। এবং সেই সন্ধ্যেটা যারা না গিয়েছে তারা ঠিক বুঝতে পারবে না যে গাভাস্কার এদের প্রতি কতটা শ্রদ্ধা ছিল। এমনকি গাভাস্কার এবারে যে পার্টিটা দিয়েছিল সেটায় ঢুকে দেখি একটা মঞ্চ করা আছে ছোট টেবিলের উপরে সাদা ফুল দিয়ে, এবং প্রত্যেকটা অন্তত 8-10টা ব্যাট এরকম করে দাঁড় করানো রয়েছে, আর তার গায়ে নাম লেখা রয়েছে। একজনের নাম দেখে আমি চিনতে পারছি না যে ইনি কে। গাভাস্কার বললেন যে এ আমার স্কুলের ক্যাপ্টেন ছিল, তাকেও পর্যন্ত বলেনি যে আজকে আমি এই অনুষ্ঠানটা করছি, তুমি এসো। আমার মনে হয় খেলা ছাড়ার পর গাভাস্কার অনেক বেশি সফট হয়ে গেছেন। কপিল দেব কিন্তু বরাবরই সফট। আর ওটার একটা ব্যাপার আছে যে, না, তোর কথা শুনে মনে হচ্ছে রশিদ যে তুই মানুষ হিসেবে গাভাস্কারকে অনেকটা বেশি এগিয়ে রাখছিস। না না, কপিল দেবকেও রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এগিয়ে কি থাকবে, অবশ্যই গাভাস্কার থাকবে। হ্যাঁ, সেটাই অবশ্যই গাভাস্কার থাকবে, অবশ্যই গাভাস্কার থাকবে। কারণ 83 ক্যাপ্টেন, গাভাস্কার ক্যাপ্টেন না হওয়ার জন্য কোনোদিন তোর কাছে ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো রকমের থাকে না মানুষ একটুখানি আক্ষেপের কথা, দুঃখের কথা? না 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 না, ও কোনোদিন এটা বলেনি। তবে সেই সময় সম্পর্ক মধুর ছিল না। এবং 85 সালে যখন গাভাস্কার এই যে কপিল দেবের হাত ধরে ওয়ার্ল্ড কাপটা উঠলো, এটা এখনও গাভাস্কার বলে যে ওই ওয়ার্ল্ড কাপটা না জিতলে ভারতবর্ষের ক্রিকেট আরও অনেকটা পিছিয়ে। সেটা ঠিক। এবং এটার কারণ কিন্তু কপিল দেব। যেমন কপিল দেব সম্পর্কে বলে যে তানভীর ওয়েলসে জিম্বাবুয়ের বিরুদ্ধে গাভাস্কারের এই কপিল দেবের 175 রান ওর জীবনে দেখা সেরা ইনিংস, এসবগুলো বলছে। কিন্তু তার সত্ত্বেও একটা কারেন্ট ছিল, যেমন বাড়িতে মেজো ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে সেজো ভাইয়ের থাকে না, এটাও ঠিক থাকে, দুটোই সফল লোক। তবে এখন দেখতে পাচ্ছি যে কপিল দেব যেখানে যেখানে গন্ডগোলগুলো করেছিলেন, এখন সবকটা ওই দেওয়ালগুলো ভেঙে ফেলে দে আর প্রেটি ক্লোজ নাও, ভেরি ক্লোজ এখন দুজনেই। আগে যেরকম অনেকদিন জন্মদিনের আগে আমাকে ফোন করে কপিল দেব বলতো যে উস্কা নাম্বার দো, মানে আমি জানি একজনের নম্বরটাই কে, তো আমি সমস্যা নেই। এখন কিন্তু সেসব ফোন আসে না, তার কারণ এখন দে আর প্রিটি ক্লোজ টুগেদার। ওকে, একই কথা কিন্তু অমিতাভ বচ্চন সম্পর্কে প্রযোজ্য। একজন অমিতাভ বচ্চনের অফিস থেকে আমার কাছে ফোন করে বললো যে গাভাস্কার ওয়াজ অ্যাব্রড, যে কোন ফোনে ওকে করলে পাওয়া যাবে। তখন আমি বললাম ইউ আর মোস্ট ওয়েলকাম টু give a call to my number, I can hand him over because he is doing in the commentary box, এবং আমি 10 হাত দূরে, আমি গিয়ে ফোনটা দিয়ে দেবো। বললো পসিবল। তারপর ফোন করলেন, তারপর দিয়ে দিল। যেদিন গাভাস্কার 10,000 রান করলেন সেদিন অমিতাভ বচ্চনের ফোন এসেছিল সিটিওতে, মাঠের যে সিটিও থাকে সেই সিটিওতে, এবং আমি ফোনটা ধরে বললাম অমিতাভ বচ্চন হিয়ার। তখন ঘাবড়ে গেছি, ক্যান আই টক টু সুনীল। তখন আমি বললাম যে সুনীল বসে আছে গ্রাউন্ড ফ্লোরে এবং আপনার ফোনটা এসছে 3 তলায়, আমি কি হোয়াট ডু আই ডু? তখন বলছে যে আই এম হোল্ডিং, প্লিজ কল হিম। আমি নিচে গেলাম, গিয়ে গাভাস্কারকে টেনে নিয়ে গিয়ে দুজনে কথা বললো। এরকম প্রচুর ঘটনা। আমি বুঝতে পারছি যে মানে বেশি সম্পর্ক থাকলে একটু তুলনা করা অসম্ভব থাকে, বা দেখো মানুষ হিসাবে গাভাস্কারকে অনেকটা এগিয়ে রাখার জন্য, যেমন সচিন তেন্ডুলকার ওই একই ঘরানার, মানে যারা মারাঠিরা একটু নিজেদেরকে আমি করে বেশি দেখাতে চায় না,
সেই সচিন এবং গাভাস্কার এই দুই ক্যারেক্টারও তো খুব কাছে। এই দুজনের মধ্যে তুলনামূলক যদি করি, এটা যারা একটু জানতে চাইছে। সচিনের বাড়িতে আমরা যেতাম, সাহিত্য সহবাস বলে জায়গাটার নাম ছিল, তার কারণ ওর বাবা ছিল প্রফেসর, পূর্ব বান্দ্রা। তার ঠিক আগের একটা কি বলবো কলোনি আছে, সেই কলোনিটার নাম ছিল পত্রাকার কলোনি। আমি বলেছি যে শারদ কোটনিচের বাড়িতে আমার যাওয়া আসাও ছিল, আমার বোম্বের অভিভাবক একেবারে শুরুর দিনে। তো ওর ঠিক পাশেরটাই যে সচিন তেন্ডুলকার বড় হচ্ছে, সেগুলো আমরা ওর কাছে শুনেছিলাম যে খুব মারছে। এবং তারপরে যখন আমরা ওর বাড়িতে গেলাম, তখন সচিনের বয়স 14 ইয়ার ওল্ড। তো সেই থেকে চিনি, এবং বরাবরই কিন্তু আমি দেখেছি যে এমনকি আমার যে বই রয়েছে, বইতেও সচিন লিখেছে যে আমার ছোটবেলা থেকে টার্গেট ছিল দুটো লোক, একটা হচ্ছে ভিভিয়ান রিচার্ডস আর একটা হচ্ছে সুনীল গাভাস্কার। এবং আমার টার্গেট ছিল যে গাভাস্কার যে পর্বে যখন যখন রান করেছে, ঠিক আমি কিন্তু সেইভাবেই কিন্তু যেতে আমি চাই। তার কারণ আমি এখানে যা করব, গাভাস্কার কি করেছিল তাই প্রতিটা পর্বের সময় ও জিজ্ঞেস করতো যে আচ্ছা এই সময় গাভাস্কার কি করেছিল। এবং আপনারা মনে অবাক হবেন, একবার আন্ডার 14 টুর্নামেন্ট চলার সময় বেস্ট ক্রিকেটারের পুরস্কারটা সচিন তেন্ডুলকারকে দেয়নি। তো সচিন নাকি খুব ভেঙে পড়েছে, এরকম একটা খবর গাভাস্কারের কাছে এসছে। গাভাস্কার একটা চিঠি লিখেছিল, সেই চিঠিটা আজও সচিন তেন্ডুলকার সযত্নে রেখে দিয়েছে। যে এত ভেঙে পড়তো কেন? অনেক বড় বড় ক্রিকেটার আন্ডার 14 বা আন্ডার 17 বা আন্ডার 19 ক্রিকেটারের সেরা পুরস্কার পায়নি। তাদের মধ্যে যে তোমাকে চিঠি লিখছে সেও পায়নি। তো তোমাকে একটা কাজ করি, তুমি মন যাতে তোমার ভালো হয়, তা তোমাকে দুটো মোরন প্যাড পাঠাচ্ছি। একজোড়া মোরন প্যাড পাঠিয়েছিল। মোরন প্যাড খুব দামি, খুব হালকা, যাতে দৌড়ানোর সুবিধা হয়, সেটা বিলেতের থেকে গাভাস্কার আনিয়েছিলেন, এনে ওর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যেদিনকে 34টা 100 করেছিলেন, সেদিন সচিনের বাড়িতে 34টা শ্যাম্পেনের বোতল পাঠিয়ে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। তো এসব ব্যাপারে গাভাস্কারের কোনো জুড়ি নেই। তবে হ্যাঁ, যাই হয়ে থাক না কেন, দেখো আমার দেখা সেরা ক্রিকেটারের নাম, সেরা ব্যাটারের নাম সুনীল গাভাস্কার। তাই আমি হয়তো এই দুজনের মধ্যে আবারও সুনীল গাভাস্কারকে এগিয়ে রাখবো। কিন্তু অত রান করা সত্ত্বেও আমি একটা কথা ভেবে বলবো যে গাভাস্কার যখন খেলেছিলেন, তখন কিন্তু আধুনিক প্যাড গ্লাভস ছিল না। অনেক জোরে বোলারদের খেলতে হয়েছে। সারা জীবনে 73 জন জোরে বোলারকে গাভাস্কার ফেস করেছেন হেলমেট ছাড়া। হেলমেট না বলে যে স্কাল কাপ যখন নিলেন, তখন তো তিনি তো মহাতারকা হয়ে গিয়েছেন, তাই না? দিস আর অল প্লাস পয়েন্টস। এবং এখন যখন গাভাস্কারকে জিজ্ঞেস করি যে এটা তোমার তো ইগো, যে গোটা দুনিয়াকে দেখাচ্ছ যে হেলমেট ছাড়া তুমি ব্যাটিং করতে পারো, এটা তো এক ধরনের ইগো। যেইভাবে যে যেখানে ব্যাখ্যা করে, আমার মনে হয়েছে যে আমি যখন অভ্যস্ত নই, তখন একটা এই ভারী শিরস্থান যদি মাথার উপর থাকে, আমার সাধারণ মুভমেন্টে অসুবিধা হবে। আই জাস্ট ডিড নট ওয়ান্ট টু ডু দ্যাট। এই কারণে এই গল্প তো আমরা শুনেছি। এই যে গাভাস্কার এত বড় মাপের খেলোয়াড় মানুষ, তোর কাছে যেমন ব্যাখ্যা, এটা ভারতবর্ষে বহু মানুষ গাভাস্কারকে এগিয়ে রাখে ওই কারণেই যে প্যাড পরে খেলতেন না, প্যাড না আমরা যেটা বলি হেলমেট পরে খেলতেন না, আরো অনেকগুলো গার্ড নিতেন না। এবং সর্বকালের সেরা ক্রিকেটার গাভাস্কারকে অনেকেই এখনো মনে করেন, মানে বিদগ্ধ জনের মনে করবো টিল আই ডাই। হ্যাঁ, সেই গাভাস্কারকে ভারতরত্ন না দিয়ে সচিনকে দেওয়া হলো, এটা অন্দরমহলের মানুষ হিসাবে গাভাস্কারের কেমন মনে হলো? মন খারাপ হয়েছে, আমার মন খারাপ হয়েছে, এই আমি এটুকুই বলবো। তবে সচিন যোগ্য, গাভাস্কারও যোগ্য, কপিল দেবের যোগ্য। আমার মনে হয় যে ভারত সরকারের উচিত এই তিনজনকেই ভারতরত্ন দিয়ে দেওয়া। তবে তারও আগে ধ্যানচাঁদকে দেওয়া উচিত ছিল, এতে আমার কোনো সন্দেহ নেই। ধ্যানচাঁদের মতো না, আমি এই তিনজনের মধ্যে যদি একজনকে দিতে হয়, ভারত সরকার কোনোভাবে দেবশ্রী দত্তকে ফোন করে, যেরকমভাবে বচ্চন ফোন করে চাইছে গাভাস্কারকে, এরকম একটা ভারত সরকার থেকে ফোন করে তখনও পর্যন্ত সচিন পায়নি ভারতরত্ন। এটার সময় ফোন করে মতামত জানা হলো দেবশ্রী দত্তের যে একজনকেই দেবো, কপিল, গাভাস্কার, সচিনের মধ্যে আপনি বলুন কাকে দেবো। আমি ধ্যানচাঁদকে দেবো। না, আমি তিনটে ক্রিকেটারের মধ্যে বলছি।
না, এটা তো আপনি, এটা কালকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে দেওয়ার জন্য একটা রাস্তা হবে। সচিন পেয়েছে, ঠিক আছে, সঙ্গে গাওস্করকেও দেওয়া উচিত। সঙ্গে না, একজন আমার না না না, আপনি বললে তো হবে না। আপনি ওরা যখন সরকার যখন বেছে নিয়েছে তখন একটু আর্লি হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে সেদিনও লাস্ট ম্যাচ খেলছিল এবং রাহুল গান্ধী এটা ওকে জানিয়ে যায় যে আগামী 24 ঘন্টার মধ্যে এটা অ্যানাউন্স হবে যে তুমি ভারতরত্ন পাচ্ছ। হ্যাঁ, একটা আনন্দিত ভারতরত্ন, মানে আমি যে ছেলেটাকে 14 বছর বয়স থেকে দেখেছি, সে যখন ভারতরত্ন পাচ্ছে আনন্দ হবারই কথা। যেহেতু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল সুনীল গাভাস্কর, কম যোগ্য নয়, তাকেও কিন্তু দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এই যে আমরা সচিনকে দেখেছি যে যেটা রাষ্ট্রপতি দ্বারা সাংসদ হিসেবে মনোনীত হওয়া যে ব্যাপার থাকে, গাভাস্করকে এরকম কখনো সাংসদ হওয়ার জন্য বহুবার বলেছে উনি। ওর বাবা একটা জিনিস বলে গেছে, মনোহর গাভাস্কর, যে মাই সান হ্যাজ প্লেড এ নোবেল গেম, হি শুড নট গেট হিমসেলফ ইনটু এ ডার্টি গেম। এটা আমাকে বলেছিল কবে, সেটাও আমি বলে দিচ্ছি। একবার কলকাতায় জোর গুজব যে গাভাস্করকে ক্যাপ্টেন করা হবে না। কলকাতার যে কাগজগুলো ছিল তারা কেউ বলছে মইনা রহনাথ, কেউ বলছে কপিল দেব, কেউ বলছে সৈয়দ কিরমানি, নানা রকমের নাম আসছিল। তো অশোক দা একদিন আমায় ফোন করলেন, আমি তখন বম্বেতে। কি ব্যাপার, অন্য সব কাগজে ভারতের ক্যাপ্টেন হিসেবে নানা রকমের গল্প বেরোচ্ছে, তো তুমি লিখছো না কেন? আমি উত্তর দিলাম, ইটস নট ট্রু। সেই জন্য তাহলে ট্রুটা কি? আমি বললাম আপনাকে আমি 2-1 দিনের মধ্যে বলবো। এত মন খারাপ হয়ে গিয়েছিল, এই যে আমি পারছি না, এই যে বস চাইছেন যে একটা কিছু লিখি। আমি ওই রাত্রে একটা ট্যাক্সি নিয়ে পুনা চলে গেলাম, চাঁদুবরদের বাড়িতে। 6টায় পৌঁছে গেছি। এত সকালবেলা গিয়ে একজন প্রাক্তন ক্রিকেটারকে ঘুম ভাঙাবো? তো আমি চাপা খেয়ে 7টা নাগাদ আমি বেল দিয়েছি। কিন্তু সামনের ঘরের সোফায় উনি বসে আছেন, গাল ভর্তি দাড়ি। अरे तुम कहाँ से? मैं बम्बई से। कब आया? अभी आया। टैक्सी खड़ा हो, यहाँ से निकल जाएगा। कहाँ जाएगा? मैं बॉम्बे वापस जाएगा। हाँ हाँ, বউ কে ডেকে চা দিয়েছে। আমি বললাম যে বলতে কি তখন सिलेक्शन कमेटी चेयरमैन, एक ही क्वेश्चन है, टीम जा रहा है ऑस्ट्रेलिया बेंसन हैशेस कप खेलने के लिए, कप्तान कौन बनेगा? Have you got any doubt? I said, I have got no doubt, but the lot of names are coming up in the way. Let it come. So who will be the captain? বলে শুনে ঠিক আছে। 83 গল্প ক্যাপ্টেন হওয়ার গল্পটা একটু শুনি না। ওটা বিশন বেদি চেয়েছিল, বিশন বেদি, টাইগার পাটোয়ারি, ওরা মিলে ওরা ওকে করে। আর তখনও গাভাস্কর তো 78 সালে তার শুরু, তো ওই কপিল দেবের তো বড় তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু কপিল দেব যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং একমাত্র তিনিই বলেছিলেন যে আমার টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা শুনে শ্রীকান্ত বলেছিল हमारा कैप्टन पागल है, हमारा कैप्टन पागल है, रे कैसे बोलता है यार, हमारा टीम कैप्टन চ্যাম্পিয়ন হয়ে ফিরেगा। ডেভিড ফ্রিথ নামের একজন লোক বলেছিল যে ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি এই খবরের কাগজটা আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দেবো। জেতার পর লর্ডসের প্রেস বক্সে ওয়াইন দিয়ে এই কাগজকে ওকে চিবিয়ে খেতে বাধ্য করা হয়েছিল। ক্যান ইউ বিলিভ ইট? তো এনিওয়ে এরকম আমি ছিল। তো আমাকে সময় যেহেতু মানে গল্প শুনতে ভালো লাগছে, কিন্তু সবকিছু একটা সময় বাধা ধরা থাকে। আমি এই বন্ধুত্বের গল্প শুনছিলাম, যোগ্যতার গল্প শুনছিলাম, ভালো লাগার গল্প শুনছিলাম। সচিন আর সৌরভ, এই দুজনের বন্ধুত্ব বা দুটো ক্যারেক্টারকে কিভাবে দেখেছিস? সৌরভকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দেখা সেরা ব্যাটসম্যানকে, অবলীলাক্রমে সচিন তেন্ডুলকরের নাম বলে। আবার সচিন আমার বইয়ের ভূমিকাতে লিখেছে 1996 যখন প্রথম আমার সঙ্গে খেলতে নামলো লর্ডসে, সৌরভ রান করেছিল 131। বলেছিল একটা বলও সৌরভ বিট হয়নি। একটা লোক তো প্লে অ্যান্ড মিস হয়, একটা বলও বিট হয়।
এই কথা যে এতদিন পরে নয়, বরাবর গড়ে আসছে, একটা অদ্ভুত সম্পর্ক দুজনের মধ্যে। এবং এখানে কোনো লাভ আর হেট না, অনলি লাভ 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 লাভ। আই ওয়াজ ইন সিঙ্গাপুর, দুটো দল যাবে, একটা দল যাবে টরন্টোয় খেলতে, সচিন তেন্ডুলকারকে ক্যাপ্টেনশিপের অফার করা হলো। ও অজিত ওয়াদেকারকে গিয়ে বললো, ডিজেন ম্যানেজার, যে আমার মনে হয় সৌরভকে দিয়ে দেওয়া উচিত। হোয়াট? বলছে হ্যাঁ সৌরভকে দিয়ে দেবো। কে বাদ করতে হয়? বলো হ্যাঁ, তুমি ওকে দিতে পারো, ও খেলাটা বোঝে, ও পারবে, ও ক্যাপ্টেন্সি করতে পারবে। সচিন নিজে কিন্তু সৌরভকে বলেনি, বরফপান দেখো, সে যেখান থেকে বলানোর দরকার সেখান থেকে তারপর ক্যাপ্টেন করে ওকে পাঠিয়ে দিল। তারপর থেকে সচিন তেন্ডুলকার কিন্তু ক্যাপ্টেন্সি নেয়নি। এবং সচিনের 50 তারিখ, সৌরভের 50তম জন্মদিনে যে ডিনারটা দিয়েছিল লন্ডনে, সেখানেও কিন্তু সচিন হাজির ছিল। সচিনকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে সন্দীপ পাটিল ওকে বাদ দিয়েছিল, সন্দীপ পাটিল আর ওকে নিয়ে সৌরভের বাড়িতে আমি নিয়ে গিয়েছিলাম, বাড়ির লোকজনদের সঙ্গে আলাপ করে ওরা ব্যাপারটা দেখার জন্য। আমি বলতাম যে ওর বাড়িতে 52টা বেডরুম আছে, এত বড় বাড়ি, দেখতে চাইতো, কিন্তু যাওয়ার মতো এ নয়। কিন্তু আমি ওকে দুজনকেই আমি নিয়ে গিয়েছিলাম, এবং আমি চেয়েছিলাম যে সন্দীপ পাটিলের সঙ্গে ব্যাপারটা যাতে মানে মধুরেণ সমাপয়িত হয়, সেটা যেন বিনোদ কাম্বলিকে খেলানোর জন্য যেমন সন্দীপ পাটিলের প্রেশার ছিল, সচিন তখন ক্যাপ্টেন ছিল, তো সচিনেরও একটা নিশ্চয়ই ভোট ছিল বিনোদ কাম্বলির পক্ষে। কিন্তু তারপর ওয়েন সৌরভ স্টার্টেড গেটিং রানস, তখন কিন্তু আর বিনোদ কাম্বলির নাম সচিন নেয়নি। অর্থাৎ প্রমাণ করে দেওয়ার পর যে আই অ্যাম এ ইকুয়ালি প্লেয়ার। এবং যখন 92 সালে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর যখন ও ফিরে এসেছিল, তখন সৌরভ যখন সুযোগ পাচ্ছিল না, তখন ও একটা কথা বারবার বলেছিল, দেউদা আমি কারোর চেয়ে কম নই, সচিন ছাড়া আমি কারোর চেয়ে কম নই। আমি মনে মনে হাসলাম যে সৌরভ এত এরকম কথা বলছে যে আমি কারোর চেয়ে কম নই। একদম ঠিক বলেছিল, একদম ঠিক বলেছিল। তার কারণ খেলাটা দেখে বুঝতে পারে। এবং সচিন আর সৌরভের মধ্যে মিল হচ্ছে যে বোলারটা কি ভাবছে, পরের বলটা কোথায় রাখবে, সেটা আমি দুজনের পাশেই খেলা দেখতে দেখেছি, একদম ঠিকঠাক বলে, একদম ঠিকঠাক বলে। আপনাদের মনে থাকবে কিনা জানি না, 2001 চেন্নাই টেস্ট ম্যাচ, সচিন আউট হয়ে ফিরে যাচ্ছেন, হাতের ফোর আর্ম গার্ডটা খুলে সমীর দিঘেকে বলল এটা পড়ে নে। বলো কেন? বলে পরের বলটাই তুই দেখবি যে একবারে ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বল বাউন্স করবে, এইখানে এসে লাগবে, তুই এটা পড়ে নে। এবং সচিন দাঁড়িয়ে আছে, তখন ড্রেসিং রুমে ঢোকেনি, সত্যি সত্যি হয় কিনা। সমীর দিঘে বলে যে আমি খেলতে গিয়ে দেখলাম বলটা সেখানে এখানে লাগলো। তো এই যে বোধ, এবং খেলা দেখতে দেখতে যারা ওর সঙ্গে একসঙ্গে বসে খেলা দেখার, সে বাড়িতে হোক অথবা হোটেলে হোক অথবা মাঠে বসে হোক, দে আর চ্যাম্পিয়ন। এই দুজনের মধ্যে অসাধারণ প্রতিভাবান আরেকজন ক্রিকেটার সেহবাগ, হ্যাঁ, বীরেন্দ্র সেহবাগ। হ্যাঁ, তাকে দুজনের মাঝখানে কোথায় রাখবে ট্যালেন্ট হিসেবে? ট্যালেন্টের দিক থেকে সচিন সৌরভ নিয়ে যেহেতু আলোচনা করছি, সেহবাগকে নিয়ে তো তোরা খুব বলিস অনেক বড় ক্রিকেটার, অনেক বড় ক্রিকেটার। মানে যদি কোনো অল টাইম গ্রেট 11 তৈরি করা হয়, তাহলে সুনীল গাভাস্করের সঙ্গে ইনিংস ওপেন করতে আসবে বীরেন্দ্র সেহবাগ। মানে সর্বকালের সেরা ভারতীয় ওপেনার যদি দুজন হয়, একজন গাভাস্কর আর একজন বীরেন্দ্র সেহবাগ। আপনাকে বলে যে কাব্যে উপেক্ষিত, মানে এই সচিন, সৌরভ, সেহবাগ, এই ধরনের যারা খুব হাইলি ট্যালেন্টেড সব, তাদের মধ্যে কাব্যে উপেক্ষিত রাহুল দ্রাবিড় যতটা বড় ক্রিকেটার ততটা কিন্তু প্রচার বা গুরুত্ব পেল না, তো ছায়ায় ঢেকে পড়ে যায়। বহু যেমন পদ্মাকর শিবলকার কি কম বড় বোলার ছিল, কিন্তু বিশেন সিং বেদির জন্য জায়গা পায়নি। দিলীপ দোষী কেন অত 32 বছর বয়সে ডেবিউ করতে হলো, তার কারণ বিশেন সিং বেদি। এত বড় একজন বোলার, তার তলায় ছায়া পড়ে থাকবে। আর সচিন তেন্ডুলকারকে দেখার পর তখন আমি কিন্তু আরেকটা ঘটনা বললাম, রাহুল দ্রাবিড় ডেবিউ হয়েছিল সৌরভের সঙ্গে লর্ডস টেস্ট ম্যাচে 96, আর যেদিন পর্যন্ত ও খেলেছে, যেদিনকে রিটায়ার করেছে, এই স্প্যানের মধ্যে সচিনের চেয়ে বেশি রান করেছে। কিন্তু ওই জন্য ওয়াল দাঁড়িয়ে আছে, ওয়াল ভরসা করা যায়, এই আর কি। সেই বলছি, কেউ বলছে না হয় এরকম হতে পারে,
এরকম এরকম চুনি গোস্বামী ছায়া তো ঢাকা পড়েছিল কত ফুটবলার, কেউ পাত্তাই পায়নি। হ্যাঁ, যখন চিমা ছিল, যখন কৃষাণু ছিল, তখন চিমা কৃষাণুর পরে পেছন দিকে যে আরো ভালো ভালো প্লেয়ার ছিল, যে সুদীপ চ্যাটার্জি কত বড় ফুটবলার ছিল, কই সেও তো কাব্য বিকৃত। ও হতেই পারে, এরকম হতেই পারে যে এত বড় একজন প্লেয়ার যদি সামনে থেকে থাকে, বা কোনো লেখক বা কোনো যেমন অশোক দাসগুপ্তর সামনে পিছনে কত লোক ছিল, হ্যাঁ, কিন্তু কেউ অশোক দাসগুপ্ত হতে পারলো না। ক্যাপ্টেন হিসেবে সৌরভ, ক্যাপ্টেন হিসেবে ধোনি, এই দুটো কি তুই কাছ থেকে দেখেছিস? কোনো নম্বরই দেবো না আমি ধোনিকে ক্যাপ্টেন হিসেবে। হি ওয়াজ লাকি যে প্লেয়ারগুলো পেয়েছিল তাতে ওর সুবিধা হয়েছিল। ব্যাটসম্যান হিসেবে সৌরভ অন্তত 10 মাইল এগিয়ে, ধোনির ছিল না। ক্যাপ্টেন হিসেবে সৌরভের মূল কৃতিত্ব ছিল 99-2000 সালে যখন গড়াপেটাজনিত কারণে আজহারউদ্দিন জাডেজারা যখন দল থেকে বাদ চলে গেল, তখন নতুন নতুন ক্রিকেটারদের তুলে আনার কথা ছিল, এবং এটা সৌরভ চুনকে লিয়া, বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং এদেরকে নিয়ে এসে তাদের কটা লোক জানে যে অনিল কুম্বলে ছাড়া 2001 সালে যেটা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ টেস্ট ম্যাচ হিসেবে চিহ্নিত ইডেন গার্ডেন্সে, যেটা ফলো অন করে ভারত জিতেছিল, হরভজন সিং ম্যাচটা জিতেছিল, 32টা উইকেট নিয়েছিল ওই সিরিজে। আর একটা লোক VVS লক্ষ্মণ, আমার এখনো মনে আছে। এখন তো আমাদের যাতা বেশি ভিড়তে দেয় না, যেতে দেয় না। চেন্নাই টেস্ট ম্যাচে 2-1 ব্যবধানে যখন জিতছে ইন্ডিয়া, জেতার পর স্টিভ ওয়াক খুঁজছিল একজনকে, আমাকে বলছে ভ্যার ইজ লক্ষ্মণ, তখন আমি বললাম ওই তো পেছনে দাঁড়িয়ে আছে। গিয়ে বললো, বলটা দিল, বললো ইউ ডিজার্ভ দিস বল, কিপ ইট, তোমার জন্য আমি হেরে গেলাম। ক্যান ইউ বিলিভ ইট? কত বড় প্লেয়ার ছিল, 281 রান করেছিল, অসাধারণ। এগুলো কোনো প্লেয়ার এরা? তারপরে যারা বলে যে ওই ফ্যাক্ট 5 বলে, তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, এরা অসাধারণ। ওই সৌরভকে আবার যখন সিএবির প্রেসিডেন্ট, বোর্ডের প্রেসিডেন্ট, সেই সৌরভকে তোর কেমন মনে হয়েছে? কতটা কন্ট্রিবিউশন, কতটা ম্যাচিওর, কতটা ভালোভাবে সিএবি বা বোর্ড, মানে প্রশাসক সৌরভ, তোর তো ক্যাপ্টেন সৌরভ পেয়েছিস, খেলোয়াড় সৌরভ পেয়েছিস, এবং তুই লর্ডসে ছিলিস, সবকিছুই অনেক দেখেছিস। এই প্রশাসক সৌরভকে তোর বল। ওর প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল এবারে, BCCI প্রেসিডেন্টে, এটা করলো না। তার কারণ একটি রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কারণে আজকে ওকে এই শাস্তিটা পেতে হলো। মন খারাপ আমার খুব যে যাকে নতুন সভাপতি করা হলো সে খারাপ ভালো সে তো পরের কথা, পরে বলা যাবে। কিন্তু এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি সভাপতি করলে দেশের মুখ উজ্জ্বল হতো, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ উজ্জ্বল হতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খেলাটা এত চমৎকার জানে, মানে ফাইনাল পয়েন্টস অফ দ্য গেম, নিয়ম কারণ। এমনি কি ওকে ICCর ক্রিকেট কমিটিতে ওকে রাখা হয়েছে? এমনি কি মাইক ব্রেলি ফোন করে সরাসরি ওকে বলেছে যে আমি তোমাকে লর্ডসের যে MCC ক্রিকেট কমিটি রয়েছে সেখানে আমি তোমাকে রাখবো? দে হ্যাভ কেপ্ট হিম। এবং এটা রাজনৈতিক চরিতার্থ করার জন্যই ওকে এটা করা হলো না। তবে আমার ধারণা যে ও আবার হবে BCCI প্রেসিডেন্ট, এবং একবার ICC প্রেসিডেন্ট হিসেবেও আমি ওকে দেখতে চাই, যে ও কেন ও সেরা সেটাও বোঝানোর জন্য। ধুরন্ধর প্রখর ক্রিকেট বুদ্ধি, মানে যেটাকে ভালো ভাষায় উর্বর ক্রিকেট মস্তিষ্ক বলবো, খেলাটা জানে, বুঝতে জানে, বুদ্ধিমান, কি নতুন করে আপনি যে কোনো সমস্যা নিয়ে গেলে মানে প্রশাসনিক দিকে হি হ্যাজ গট অ্যান আনসার। হ্যাঁ, যদি আজকে মানে আমি এটা একটা কাল্পনিক, আজকে ওর যে বুদ্ধির কথা তুই বলছিস, সব দিক থেকে ওর যা ম্যাচুরিটি সব মিলিয়ে, ও যদি রাজনীতিতে আসতো সফল হতো, সব জায়গায় সফল হতো। আমি আবারও বলছি, আজ হোক, কাল হোক, 30 বছর পরে হোক, 20 বছর পরে হোক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেই সৌরভ গাঙ্গুলি, হবেই। আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, 1 সপ্তাহ হোক, 10 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, 9 বছর পরে হোক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ওকে, আমরা একটা দলে যোগ দিতেই হবে ওকে। জানি না, আই ডোন্ট নো, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারে আমি জানি না। হয়তো করবে, হয়তো নিজের দল করবে, হয়তো অনেক কিছু করতে পারে, হয়তো আমি কোথা থেকে কি হবে আমি জানি না, কিন্তু আমার ক্রাক্স অফ দ্য ম্যাটার ভেতর থেকে যেটা বেরোচ্ছে যে এইটাও হবে। অনেকে আছে যে শুধুমাত্র ব্যবসা করে খুশি হতে চায়, অনেক আছে শুধু ক্রিকেট খেলে থ্যাংক ইউ ভেরি মাচ আমি দুটো সোনার দোকান করে বসে থাকলাম, অনেক আছে যে না আমি কিছুটা, আমি ক্রিকেট মানে যেহেতু ক্রিকেট পেয়েছি আই উড লাইক টু গিভ ইট ব্যাক টু দ্য গেম, তো হি উইল ট্রাই টু গিভ ইট। যাই করে থাকুন না কেন পশ্চিমবঙ্গের উন্নতি হবে, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক,
যখন এই দায়িত্বটা পাবে, হয়তো 10 বছর পরে আরও ম্যাচিওর হবে, আরও ও বুঝতে পারবে যে কী করা উচিত কী না করা উচিত। হ্যাঁ, চিরদিনই সমান কারো নাহি যা। আমাদের এই আড্ডায় শেষ প্রশ্ন হচ্ছে, গৌতম গম্ভীর অনেক কোচ দেখেছে, দেশি বিদেশি, জন রাইট থেকে শুরু করে চ্যাপেলের কাহিনী তো সবই জানা আছে, সৌরভ ভার্সেস এই, আবার ভারতীয় ক্রিকেট তার দেশের একজন ব্যাটসম্যান বা একজন খেলোয়াড়ের উপর ভরসা রেখে কোচিংয়ে দায়িত্ব দেওয়া হলো। গম্ভীর কতটা যোগ্য, এবং ক্যাপ্টেন হিসেবে পরবর্তী প্রজন্মে অনেকে, শুভমান গিল, সূর্য যাদব, নানাভাবে অনেকের নাম তো সবাইকে চেষ্টা করা হচ্ছে। আগামী দিনের যদি আমি ধরে নিই সৌরভ গাঙ্গুলি, মানে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি হতে চলেছে কে, বা কেন কে হতে পারে সব দিক থেকে। আর প্রথম হচ্ছে গম্ভীর, তারপর হচ্ছে ক্যাপ্টেন কে হতে পারে। আমি প্রথমটা আগে বলে নিচ্ছি, আমার চোখের সামনে যে অধিনায়করা রয়েছে তারা কেউই সৌরভ গাঙ্গুলি হতে পারবে না। আই স্ট্রংলি বিলিভ দ্যাট হতে পারবে না, কারণ ও যেভাবে ঠক্কর খেতে খেতে নিজেকে পরিণত করে তুলেছে, আনবিলিভেবল। বঙ্গ সন্তান হিসেবে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও ও কিন্তু পরিশ্রম করে গেছে এবং তার সুফলও পেয়েছে। এখনো পর্যন্ত মানে যে কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে ইউ নো দ্যাট হি হ্যাজ গট অ্যান আনসার। ফলে আমি দেখতে পাচ্ছি না যে কেউ একটা সৌরভ গাঙ্গুলি হবে বলে। তবে জেফ্রি বয়কট মনে করেন সৌরভের ঝাঁঝের খানিকটা পেয়েছিল বিরাট কোহলি, কিন্তু তারপরও নিজ গুণেই পদস্খলন হয়েছে, নিজে হারিয়ে চলে গিয়েছে। ব্যাটার সৌরভ গাঙ্গুলি কি বিরাট কোহলির চেয়ে এগিয়ে থাকবেন? আমি বলবো অনেক বেশি জোরে বলা আছে। আমার স্টিল রিমেম্বার একটা মেলবোর্নে একটা স্কোয়ার কাট মেরেছিল, প্যারালাল স্কোয়ার কাট, গ্লেন ম্যাকগ্রাকে, বলটা পরে এরকম বেরিয়ে যাচ্ছিল, সৌরভ একটু সরে গিয়ে মেরেছিল, সোজা 6 হয়ে গেছিল। এবং ওয়াসিম আকরমকে খেলেছে, ওয়াকার ইউনিসকে খেলেছে, কোটনি ওয়ালসকে খেলেছে, দুর্ধর্ষ ব্যাটসম্যান, এবং নিজের স্বার্থত্যাগও করেছে। কারণ 3 নম্বর জায়গাটা ও ছেড়ে দিয়েছিল ভিভিএস লক্ষ্মণকে, 3 নম্বর জায়গাটা ও ছেড়ে দিয়েছিল রাহুল দ্রাবিড়কে। এবং এই যে বীরেন্দ্র সেহবাগ ওপেনার হিসেবে এতটা সফল, ওকে মিডল অর্ডারে অ্যাকোমোডেট করতে পারছিল না বলে ও সরাসরি গিয়ে বলেছিল যে তোকে আমি বাদ দিতে পারছি, বাদ দিতে হচ্ছে তোকে, তার কারণ হচ্ছে যে তুই জায়গা করতে পারছিস না, তুই যদি ওপেন করিস তাহলে আমি এটা করবো। ও বলেছে আমি ওপেন করবো, তো তুমি আমাকে লিখে দাও। বলে আমি লিখে দিচ্ছি। এখনো পর্যন্ত সেই কাগজটা বীরেন্দ্র সেহবাগের কাছে রয়েছে, ইয়েস আমি যদি বাদ যাই 4টে টেস্ট ম্যাচ তোকে দেবো, যদি তুই ব্যর্থ হোস তোকে আবার আমি মিডল অর্ডারে ফিরিয়ে নিয়ে আসবো। তখন ও তখন বলেছিল যে তুমি জানো তুমি ক্যাপ্টেন। ও বলেছে দেখ আমি যেটা বলছি তোকে শুনতে হবে, তুই কি করবি না? বলে তেন্ডুলকারকে পাঠাও, বলে তুই গিয়ে তেন্ডুলকারকে বল। এরকম নানা রকমের গন্ডগোল হয়েছে, কিন্তু ফ্যাক্ট ইজ ওকে দিয়ে ইনিংস ওপেন করানো হয়েছিল, হি গট রানস অ্যান্ড হি ইজ নাও, মানে দেশের যতদিন ক্রিকেট থাকবে ভারতীয় ক্রিকেট, ততদিন তো এই জুটিকে তো ভাঙা যাবে বলে আমার মনে হয় না। আমি নতুন প্রজন্মের কথা জানতে চাইছিলাম, তাদের মধ্যে কেউ ওই লেভেলে সৌরভকে ধরতে পারে? না, আমি দেখতে পাচ্ছি না। তাও এর মধ্যে বেটার না না না, এখন কাউকেই দেখতে পাচ্ছি না। আমার সূর্যকুমার যাদবের হাসতে হাসতে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা ভালো লাগছে যে টেনশন নেই, ওকে। এবং কিন্তু গৌতম গম্ভীর কি ওকে সুযোগ দেবে? না না, গৌতম গম্ভীর তো এখন কোচ, তো তার আন্ডারে যখন করছে, তারপর পরে কি করবে? তো ওকে রাখবে কি করে? ওকে রাখবে কি করে? যদি গৌতম গম্ভীরটা সরিয়ে দেয় তাহলে তো ও তো পুরোপুরি ক্যাপ্টেন হিসেবে ফ্লারিশ করতে পারবে না। বাট হি ইজ অ্যান এক্সেলেন্ট ব্যাটসম্যান এবং টি-20 ঘরানার ক্রিকেটার। আমরা কি টি-20 ঘরানার ক্যাপ্টেনকে সেরা হিসেবে চিহ্নিত করব, নাকি আমরা শুভমান গিলের দিকে তাকিয়ে থাকবো? তার কারণ হি ইজ এ টেস্ট ম্যাচ ক্যাপ্টেন। এবং আমি আরও একটা কথা বলছি, যদি 50 ওভারের ক্রিকেট হয়, আমি রোহিত শর্মাকে খুব ভালো লাগতো, অন্যরকম ভাবনা। রোহিত শর্মাকে অনেকটাই অনুসরণ করছেন এখনকার সূর্যকুমার যাদব, যে হাসতে হাসতে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ, অথচ সিরিয়াস। এই ব্যাপারটা আয়ত্তে আনা কঠিন। আর আমি এটা প্রত্যেকেই বলেছেন যে ক্যাপ্টেন ইজ বর্ন ক্যাপ্টেন, চিরকালের অধিনায়ক, যে সে জন্ম থেকেই সে ক্যাপ্টেন হয়ে গেছে। পরিবারের মধ্যেও দেখবে যে তোমার মেজ ভাইটা সবার দিক থেকে সব ব্যাপারে তার ভূমিকা থাকছে, সদর্থক ভূমিকা থাকছে, ইতিবাচক ভূমিকা থাকছে, তাদের একটা অন্যরকম ব্যাপার আছে, সেটা অন্যরকম। কারণ গম্ভীর প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করব। গম্ভীর
কোচ গম্ভীর, গৌতম গম্ভীর ব্যবহার ভালো নয় এক, এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দল থেকে সরিয়ে গোটা দলে নিজের শক্তি পুরোপুরি কায়েম করতে যাওয়ার ফলেই ভারতীয় ক্রিকেট একটু হোঁচট খেয়েছিল। কিন্তু এটা প্রমাণ করা যাবে না, তার কারণ এরপরই ইয়াং বাহিনী খুব ভালো খেলতে শুরু করেছে। টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে বার্বাডোসে, তারপরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আনফর্চুনেটলি ওটার কোচ রাহুল দ্রাবিড় ছিল আগেরটার কোচ, ফলে রাহুল দ্রাবিড় কোচ হিসেবে ততটা উজ্জ্বল না হলেও একটা ট্রফি পেয়ে গেছে, ফলে ও ইতিহাসের মধ্যে ঢুকে গেছে। আমার সৌরভের জন্য খারাপ লাগে একটাই জন্য, এত চেষ্টা করেছে, এত টিম করেছে, কিন্তু কোনো বিশ্বমানের পদক সৌরভের ঘরে নেই। গৌতম গম্ভীরের কাছে থাকবে, তার কারণ 2011 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে যেবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু ও ওই ট্রফিটা ছিল, ওই দলে ছিল, এবং ফাইনালেও একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 90-এর বেশি রান করেছে, তো সেটার জন্য আছে। তবে গৌতম গম্ভীরকে পছন্দ করে না এমন ক্রিকেটার এবং প্রশাসকের সংখ্যা বেশি। আপনি কি মনে করেন এই দলের ব্যাটিং কোচকে বলতে পারবেন? শীতাংশু কোটাক, সেই ল্যাজ ধরা পার্টি। ল্যাজ ধরতে জানলে আপনি অনেক দূর যাবেন, আর ল্যাজ না ধরতে পারলে আপনাকে পদস্খলন হয়ে যাবে, ঠেলে ফেলে দেবে। সৌরভ গাঙ্গুলির মতো লোকও তাই এখনো পর্যন্ত দ্বিতীয় ইনিংসের জন্য বোর্ড প্রেসিডেন্ট হতে পারলেন না। এবং সিএবি প্রেসিডেন্ট হলেন, সেটাও কি মমতা ব্যানার্জি বা শাসক দলকে ধরে? না না না, আমার তো মনে হয় না। দেখুন, এটা তো পর্দার পেছনের ব্যাপার। এখন সবকিছুই বিশেষ দলকে ধরতে হয়। না না, ও ধরার তো দরকার নেই, ও তো কোনো ধরা ছিল না। ও তো সৌরভ গাঙ্গুলির যদি বিসিসিআই প্রেসিডেন্ট, সিএবি প্রেসিডেন্ট না হয় তাহলে কে হবে? এক নম্বর কথা। অভিষেক ডালিমের নাম, না, সে তো অনেকের নাম আসতে পারে, আপনিও হতে পারেন, আমিও হতে পারি, রামও হতে পারে, সমুদ্র। যেখানে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটের জন্য যা করে গেছেন তার ধারে পাচ্ছে তো আমি কোনো নাম দেখতে পাচ্ছি না। তাহলে পঙ্কজ রঞ্জি ট্রফি বাংলার ঘরে এত যদি করে থাকে, আমি সৌরভ ভক্ত, তাহলে কোথায় বাংলা দল রঞ্জি চ্যাম্পিয়ন হতে আটকাচ্ছে? সৌরভ খেলছে, সৌরভ কি খেলছে? আরে প্রশাসকের ভূমিকা মানে আমার যদি হাতে ওই চচ্চড়ি রান্নার বিরিয়ানি রান্না হয়ে যাবে, যদি প্লেয়ার না থাকে তাহলে কি করবে সৌরভ? যদি প্লেয়ার না থেকে থাকে, নেই, একটা বলো না, একটা দিলীপ দোষী নেই, একটা বরুণ বর্মন নেই, একটা সুব্রত গুহ নেই, একটা বোলার নেই টিমে, এবং যে প্লেয়ারগুলো আসছে সে এদিক ওদিক থেকে করে থাকা চলে, এবং যে ভিন রাজ্যের প্লেয়ারগুলো এখানে খেলার কথা তারা তো চলে যাচ্ছে দেশের হয়ে খেলার জন্য। তাহলে ওয়্যার উইল ই গেট দি সার্ভিসেস অফ মোহাম্মদ শামি? আর আজকে মোহাম্মদ শামি থেকে আরম্ভ করে বাকি যে প্লেয়ারগুলো, আকাশদীপ, সব কটাকে খেলাও দেখি, দেন ইউ উইল কাম টু রিয়ালাইজ। এবং ওই যে সৌরভের নামে দোষ করছে যে তার মানে বড় ঘোড়া করে তাকে ধাক্কা মারলে, অনেক আগে পিকে যে ওই কথা যে চচ্চড়ি দিয়ে বিরিয়ানি হয় না, হবে না, ভিন রাজ্যে ভারতের সঙ্গে দিয়ে যেমন যুদ্ধ হয় না, যেতে যায় না, আমরা কি সেই জায়গায় পড়ে রইলাম? একদম তাই। ভালো ক্রিকেটার নেই পশ্চিমবঙ্গে, যেটা বলতে হয় প্রচার মাধ্যম বলছে আমরা এখন কুপমণ্ডুক হয়ে বসে রয়েছি, আমাদের এমন কোনো ব্যাটসম্যান নেই। তাহলে অনুষ্ঠুপ মজুমদারকে 41 বছর বয়স, রান করতে হয় না, তার ক্যাপ্টেন্সি করতে হয় না, প্লেয়ার নেই, বাঙালি প্লেয়ার নেই, বা অন্য কোনো মানে বাংলায় বেড়ে ওঠা কোনো বড় কোনো প্লেয়ারই নেই, তার খেলবে করতে। অথচ তো ব্যাঙের ছাতার মতন ক্যাম্প এত 100 কোটি, সেটা ইটস আনাদার স্টোরি, যেখানে অবশ্যই সিএবি নজর দেওয়া উচিত, এবং সেখানে যে নানা রকমের গন্ডগোল হচ্ছে সেটা নিশ্চয়ই সৌরভ এই নতুন ইনিংসে ও অবশ্যই দেখবে, সেটা আলাদা কথা। কিন্তু বাট আই ক্যানট পয়েন্ট ফিঙ্গার টুয়ার্ড সৌরভ গাঙ্গুলি যে বাংলার চ্যাম্পিয়ন হতে না পারার জন্য সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বাংলার ক্রিকেটারদের, বাট সেই আগুনটাই নেই। এই আগুনটা তৈরি করতে হবে, এই আগুনটা তৈরি করতে পারবেন কি লক্ষ্মীরতন শুক্লারা? সবকিছু করে দেওয়া হয়েছে। আপনারা ভিন রাজ্যের কোচ আনলে বলছেন ভিন রাজ্যের কোচ আনছে, দেশের কোচ বাংলার কোচ দিলে আপনি বলছেন বাংলার কোচরা পারছে না। সুতরাং আমি যে কথাটা জোর দিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে যে সৌরভ নিশ্চয়ই এবার ভিশন রঞ্জি ট্রফি বলে একটা কি বলবো চিন্তা ভাবনা শুরু করে, পরিকল্পনা করে সেটাকে তাড়া করার বন্দোবস্ত সৌরভ নিশ্চয়ই এবার করবেন। ভিশন 2020 তো সৌরভের ছিল, অবশ্যই। তা এতগুলো প্লেয়ার তো উঠেছে ভিশন 2020 থেকে।
আপনারা ক্রিকেটের খবর রাখেন না, তাই আপনারা এই কথাটা বলছেন। ভিশন 2020 থেকেই কিন্তু এতগুলো প্লেয়ার উঠে এসেছে, এত প্লেয়ার উঠে এসেছে। আমরা রঞ্জি চ্যাম্পিয়ন 35 বছরে হতে পারলাম না। এই নিয়ে দেবাশিসের সঙ্গে তর্ক আমার থাকবে। দেবাশিস সৌরভের দিকে আশা যেমন রাখছে, আমরাও রাখছি। দেবাশিসের সঙ্গে আড্ডা মারা মানে ননস্টপ, মানে আরো চলতে থাকবে দিনের পর দিন, ঘন্টা পর ঘন্টা। ফলে আজকের আড্ডাটা এখানে শেষ করি। আপনাদের একটা ধৈর্য আছে, আমি জানি না কতক্ষণ ধরে এই ইন্টারভিউটা বা আমাদের আড্ডাটা আপনারা শুনছেন বা শুনে থাকবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আবার দেবাশিসকে নিয়ে আমরা খেলবাজের এই আড্ডায় আবার উপস্থিত হব। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।